ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর পেজ অর্থাৎ 99 নম্বর পেজটা আজকে আমরা দেখব। এর আগের পেজগুলোর যারা কমপ্লিট সলিউশন দেখোনি তারা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তাহলে 1 নম্বরের প্রশ্নগুলোর 1-8টা আমরা প্রথমে দেখছি অঙ্কটা, কারণ 1 নম্বরের উত্তরগুলো যেহেতু লাস্টে দেওয়া আছে আগেই আমি বলেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করবে, কমেন্টে জিজ্ঞাসা করে নেবে। তাহলে 1.8 0.2 ওহম রোধের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে এটা খুবই সহজ। তাহলে তুল্য রোধ সমান 1/10 বেরোচ্ছে। তাহলে আমি গুণফল বাই যোগফল নিয়মে করলাম, তোমরা তোমাদের 1/r = 1/r1 + 1/r2 এই নিয়মে করতে পারো, একই মান বেরোবে 1/10 ওহম। পরেরটা তাহলে 2-এর দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? তাহলে গ্যাসের ভর হচ্ছে চার্লস ও বয়েলের ধ্রুবক রাশি। 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটা অধিক? তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অধিক, যেহেতু 300 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 303 কেলভিন। দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? গ্যাসের চাপ পিকে ভুজ এবং পিভিকে কোটি ধরে লেখচিত্র পাওয়া যাবে, তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল। তাহলে এটা মিথ্যা হবে, কারণ পি অক্ষের সমান্তরাল হয়। মায়োপিয়া রোগের কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। অথবাটা, আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আচ্ছা, আলোর কোন ধর্মের উদাহরণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। তাহলে অর্ধপরিবাহী সিলিকন। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। সমযোজী বন্ধনযুক্ত অণুটি হলো, তাহলে সমযোজী বন্ধন আছে হাইড্রোজেন। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয় প্লাটিনাম তড়িৎদ্বার। ক্ষার ধাতু কোনটা? পটাশিয়াম। নোবেল গ্যাস আর্গন। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? তাহলে আমরা সকলেই জানি এটা নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, এর আগেও আমরা করেছি। 9টা, চিনির জলীয় দ্রবণের তড়িতের কুপরিবাহী, যেহেতু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলের উদাহরণ দাও। তাহলে মৌল বলেছে, যেহেতু মৌল বলেছে তাহলে নাইট্রোজেন। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। তাহলে চিনি লিখে দিবে, জলে দ্রাব্য। অ্যানোড মাড কি? তাহলে অ্যানোড মাড কি এবং তার গুরুত্ব? ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? তাহলে ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। সত্য মিথ্যা বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী? এটা হবে মিথ্যা। পরের প্রশ্নটা, জার্মান সিলভারে, তার আগে একটা এলপিজির পুরো নাম কি? তাহলে এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর পরেরটা 15টা, জার্মান সিলভারের পরিমাণ জিজ্ঞাসা করেছে। তাহলে সিলভার থাকেই না, কারণ কপার জিঙ্ক এবং নিকেল মিলে তৈরি হয় জার্মান সিলভার। তাহলে সিলভারের পরিমাণ হবে 0%। তাহলে এটা হলো 0%।
অথবাটা কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে? তাহলে সেটা হলো কপার। অ্যাসিটিক অ্যাসিডের আইউপ্যাক নাম কি? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের আইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। অথবা ইথেন অণুতে হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধন কোণের মান? তাহলে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। 17টা লাইকার অ্যামোনিয়া কি? তাহলে লিখে দিয়েছি এখানটা, একটু দেখে নাও। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম? ইউরিয়া। অথবা বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপে কালো হয়ে যায়? রূপ কালো হয়ে যাচ্ছে কার জন্য? H2S, হাইড্রোজেন সালফাইড। 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও। একটু দ্রুত বলছি যাতে তোমাদের সময়টা না নষ্ট হয়। কারো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে এখানে পার্থক্যটা রয়েছে, এছাড়া তো আমাদের টেক্সট বই পেয়ে যাবে, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া অধ্যায়। 3-2 স্নেলের সূত্রটি লেখো। তাহলে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এখান থেকে এতটা। 3-2 অথবাটা জলের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে আগত নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি জলে প্রতিষ্ঠিত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে জলের পরম প্রতিসরাঙ্ক বলে। হয়েছে, এর মান কত? 1.33। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এটা পরপর 3টে পেজেই পেলাম আমরা। তারপর অথবাটা ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। তাহলে এখানে অনেকগুলি ক্ষতিকারক প্রভাব রয়েছে, তোমরা একবার সবগুলোই ভিডিওটা পজ করে পড়ে নেবে। 4 বই হিটারে মাইক্রোম ব্যবহার করার দুটি সুবিধা। মাইক্রোম না, এটা নাইক্রোম হবে। তাহলে হিটারে নাইক্রোম তার ব্যবহারের দুটি সুবিধা লেখা। দেখে নাও প্রশ্নের উত্তরটা। নাইক্রোমের উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্কের জন্য এই তারটি মূলত ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কারণগুলো লেখা রয়েছে এখানে, একটু দেখে নেবে। 3-5 একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং তার মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহী রোধ কত? তাহলে ওহমের সূত্র, খুবই সহজ একটি অঙ্ক। তাহলে V সমান IR, তাহলে R সমান দাঁড়াচ্ছে 5 ওহম। তিনের 6 বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? আর অথবাই রয়েছে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? তাহলে বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো ব্যবহার করি কেন, সেটা এখান থেকে এতটা। আর আকাশকে নীল দেখায় কেন, সেটা তোমরা এখান থেকে লিখে নেবে। 3.7 তেজস্ক্রিয় মৌল কাকে বলে? উদাহরণ দাও। তাহলে তেজস্ক্রিয় মৌল কাকে বলে এখান থেকে এতটা। আর উদাহরণে তোমরা ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এইগুলোর নাম তোমরা দিতে পারো। এক রশ্মির ব্যবহার, এগুলো আমরা আগে লিখে নিয়েছি। 3.8 এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। সি মৌলটি নিষ্ক্রিয়। তাহলে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? এ এবং বি এর মধ্যে কার পরমাণুর আকার কম এবং এ বি এর মধ্যে কার বিজারণ ধর্ম বেশি? তাহলে এর উত্তরগুলো একটু দেখে নাও। তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2, 4, বি এর হচ্ছে 2, 6 আর সি এর 2, 8। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি মৌল। 2 নম্বরটার ক্ষেত্রে এর বেশি বি এর কম,
আর 3 নম্বরটার বিজারণ ধর্ম হচ্ছে এ এর বেশি বি এর কম। হয়েছে? 9টা কার্যকারী মূলক কাকে বলে, উদাহরণ দাও। কার্যকারী মূলক বা ক্রিয়াশীল মূলক, তাহলে এখান থেকে এতটা সংজ্ঞা, উদাহরণ অনেকগুলো রয়েছে, একটু তোমরা পড়েছো নামকরণের সময়, সেগুলো একবার ভালো করে দেখে নেবে। তাহলে অথবা আইউপ্যাক নাম লিখতে বলেছে দুটো মৌলের, তাহলে নামগুলো একটু মিলিয়ে নাও। প্রথমেরটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড আর দ্বিতীয়টা হচ্ছে প্রোপানল বা প্রোপান 1 অল। চারের দাগে প্রথম প্রশ্নটা, মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? তাহলে মিথেন হাইড্রেট কি এবং একে ফায়ার আইস কেন বলা হয়, দুটোই রয়েছে। চারের দাগে 2-এর যে অঙ্কটা রয়েছে গ্যাসের আচরণে, অঙ্কটা একটু দেখে নাও। অথবাতেও একটি অঙ্ক রয়েছে আর 2-এরটাও একটা অঙ্ক রয়েছে, মিলিয়ে নাও উত্তরটা একটু। তাহলে এটা 4-এর 2-এর অঙ্কটা, উত্তর বেরিয়েছে 1092 কেলভিন। আর অথবারটাও দেখে নাও, তাহলে অথবারটা কেবলমাত্র চার্লসের সূত্র অনুসারে হয়ে যাবে, তাহলে 900 সিসি হয়েছে। পরেরটা 4.3, দ্বিধাতব পাত কাকে বলে আর রিভেট দ্বারা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে তা বেঁকে যায় কেন? তাহলে রিভেট করা দ্বিধাতব পাত উত্তপ্ত করলে বেঁকে যায় কারণ বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয়। কথাটা লিখে নেবে, বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয়। আর দ্বিধাতব পাত কাকে বলে একটু দেখে নাও। তাহলে দ্বিধাতব পাত কাকে বলে, এর ব্যবহারও দিয়েছে। চারেরটা, দেখাও যে সমান কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। এই প্রশ্নটা আমরা আগেও একবার রিপিট হয়েছিল, তা আর একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নেবে এবং আলোর অধ্যায়ে যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাহলে এই চিত্রটা অঙ্কন করবে এবং প্রমাণটা তোমরা এখান থেকে লিখে নেবে, এখান থেকে এতটা, মানে এতটা। চারের দাগের 5-এরটা, ফ্যারাডের সূত্রগুলি লেখো। তাহলে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, তাহলে দুটো সূত্র ফ্যারাডের লিখে নেবে এখান থেকে। অথবাটা ডিসির তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো এবং ডিসি ও এসির একটি করে উৎস লেখো। তাহলে ডিসি অপেক্ষা এসির সুবিধা এখানে পরপর লেখা রয়েছে, এই প্রশ্নটা আমাদের আগেও একবার হয়েছে। আর উৎসটা যদি লিখতে হয় তোমরা এখান দিয়ে লিখে নেবে, ডিসির উৎস হচ্ছে তড়িৎ কোষ ব্যাটারি, আর এসি প্রবাহের হচ্ছে জেনারেটর বা ডায়নামো। হলো? 4-6-এরটা, তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। মূলত এটা আমরা ফ্যাজান এবং শরীর সূত্র অনুসারে বলতে পারি, যেহেতু আলফা কণা নির্গমন হলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 2 ঘর কমে যায় এবং বিটা কণা নির্গমন হলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 ঘর বেড়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মনে করো একটি আলফা কণা নির্গত হলো এবং দুটি বিটা কণা নির্গত হলো, সেক্ষেত্রে 2 কমলো পরমাণু ক্রমাঙ্ক, আর বিটা কণা নির্গমনের জন্য দুটি বিটা কণার জন্য 2 ঘর বেড়ে গেল। পরমাণু ক্রমাঙ্ক সেক্ষেত্রে একই থাকে কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা আইসোটোপের পরিবর্তনও লক্ষ্য করে থাকি। হয়েছে? তাহলে এই সঠিক সূত্রগুলো লিখে দিলেই আমাদের হয়ে যাবে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এটা আমাদের রিপিট হয়ে গেছে প্রশ্নটা, হাইড্রোজেনের 1 নম্বর এবং 17 নম্বর শ্রেণীতে রাখার সাপেক্ষে যুক্তিটা দিলেই আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো। অথবা মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো এবং সবচেয়ে হালকা ধাতুর নাম কি। তাহলে সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম, Li। আর মেন্ডেলিভের পর্যায় সূত্রটি একটি দেখে নাও, এখান থেকে
এতটা পর্যায়সূত্র বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। আরেকটা তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। তাহলে তড়িৎ লেপন কাকে বলে এবং এর উদ্দেশ্য। অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তাহলে এইটার জন্য তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি, আগে সেই ছবিটি দেখে নাও, তারপরে ব্যাখ্যাটা বলে দিচ্ছি। তাহলে এরকম ছবি আকারে আমরা এটা বলবো। তাহলে একটু প্রথমে বুঝে নাও, যেমন এখানে CO2 এবং বাতাস রয়েছে, আমরা লিখবো অ্যামোনিয়া এবং বাতাস। তাহলে একটি পাত্রে অ্যামোনিয়া নেওয়া হলো এবং একটি পাত্রে বাতাস নেওয়া হলো, এবং অ্যামোনিয়াযুক্ত পাত্রে HCl এ সম্পৃক্ত কাঁচদণ্ড যদি প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। ভাষাটা আমি যেটা বললাম সেইটা, আমি ছবিটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। HCl দ্রবণে সিক্ত কাঁচদণ্ডকে অ্যামোনিয়াযুক্ত দ্রবণে বা গ্যাস জারে প্রবেশ করানো হলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়া অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো। এর থেকে আমরা বুঝতে পারি A নম্বর গ্যাস জারে অ্যামোনিয়া রয়েছে এবং B নম্বর গ্যাস জারে বাতাস রয়েছে। এবারে ভাষাটা যেটা লিখবে সেটা হলো, B গ্যাস জারের উপর A গ্যাস জার উপর করে ধরা হলো, কিছুক্ষণ পর আবার A ও B গ্যাস জারের ভিতরে বলে এই কথাটা এখান দিয়ে লিখবে তুমি। এবারে জ্বলন্ত পাটকাঠির পরিবর্তে লিখবে অ্যামোনিয়া আমাদের HCl দ্রবণে সিক্ত কাঁচদণ্ডকে প্রবেশ করানো হলো, সেক্ষেত্রে দেখা যাবে এক্ষেত্রে B নম্বর গ্যাস জারে সাদা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। কারণ কি? কারণ যেহেতু এটা কি উপরে আছে আর নিচে কি আছে, বাতাস। তাহলে উল্টো কেসটা করব, বাতাসটাকে যখন এর মধ্যে ঢালা হবে তখন কি হবে, যেহেতু আমাদের বাতাসটা ভারী সেহেতু CO2 আমাদের অ্যামোনিয়াকে সরাবে এবং সেই জায়গাটায় বাতাসটা এসে নিচে প্রবেশ করবে। এখানে যেহেতু CO2 ভারী, CO2 নিচে চলে আসছে, বাতাস বাইরে বেরিয়ে যাচ্ছে, গ্যাস জারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটা একটু লিখে নেবে। অথবাটা স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 প্রস্তুতির শর্ত সহ সমীকরণ। তাহলে এই প্রশ্নটাও আমাদের রিপিট হচ্ছে। তাহলে যেহেতু SO2 থেকে বলেছে, তাহলে 2 নম্বর পয়েন্টটা থেকেই লিখবে, 1 নম্বরটার প্রয়োজন নেই, ওখান থেকে এতটা। আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। তাহলে এখানে উত্তরটা রয়েছে, একটু দেখে নাও। অথবাটা সংকর ধাতুর ব্যবহারের দুটি সুবিধা লেখো এবং ক্যালামাইন কোন ধাতুর আকরিক। তাহলে ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক Zn, আর সংকর ধাতুর ব্যবহারটা একটু দেখে নাও। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধা। তাহলে এখানে পরপর পয়েন্ট রয়েছে 4টে। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। রেকটিফাইড স্পিরিট বলতে কি বোঝো? দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর পলিমারের একটি ব্যবহার লেখো। তাহলে রেকটিফাইড স্পিরিটটা আমাদের আগে হয়ে গেছে, রিপিট প্রশ্ন। দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ এবং জৈব ভঙ্গুর পলিমারের একটি ব্যবহার দেখে নাও। তাহলে এটি হলো রেকটিফাইড স্পিরিট, এর ব্যবহার। তাহলে জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ এখানে রয়েছে, পরপর উদাহরণগুলো একটু দেখে নাও। আর ব্যবহারে তোমরা লিখে দিবে পলিহাইড্রোবিউটারেটটা হচ্ছে আমাদের ওষুধের ক্যাপসুল তৈরি করতে ব্যবহার করা হয়। ইথানল, অ্যাসিটোন এবং ইথানোয়িক অ্যাসিডের সংকেত। তাহলে ইথানল CH3 CH2OH, অ্যাসিটোন CH3CO CH3 প্রোপানন যার আয়ুপেক না, ইথানোয়িক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড যেটা। তাহলে বায়োগ্যাস বলতে কি বোঝো? বায়োগ্যাসে সব থেকে বেশি কোন গ্যাসটা থাকে? মিথেন গ্যাস থাকে, সেটা আমরা জানি। তাহলে বায়োগ্যাস কাকে বলে এটা একটু দেখে নাও।
তাহলে বায়োগ্যাস এখান থেকে এতটা কাকে বলে, এর প্রধান উপাদান হলো মিথেন। হয়েছে।